নমস্কার। গল্পের সাথে কিছুক্ষণে আমি প্রিয়াঙ্কা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আমি পাঠ করতে চলেছি শ্রী তপন বন্দ্যোপাধ্যায়ের সৃষ্ট একটি উপন্যাস ঈর্ষার সবুজ চোখের প্রথম পর্ব। তপন বন্দ্যোপাধ্যায় সৃষ্ট গোয়েন্দার নারী চরিত্রটির নাম হল গার্গী। এই উপন্যাসের প্রতিটি পরতে পরতে রহস্যের আভাস আপনারা পেতে থাকবেন। আশা করছি উপন্যাসটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে গল্পটাতে একটা লাইক করে দেবেন, আর যদি সম্ভব হয় তাহলে ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে একটু শেয়ার করে নেবেন। চ্যানেলে আজ যদি নতুন এসে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে যে বেল আইকনটি আছে তার অল নোটিফিকেশনটা কিন্তু অন করতে একদমই ভুলবেন না, তাহলে যে কোনো গল্প আপলোডের সাথে সাথে সেই নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আসুন তাহলে গল্প পাঠ শুরু করা যাক। ঠিক 4 দিন পর হাজত ঘর থেকে মুক্তি পেতে একটা বড় করে শ্বাস নিতে চাইল সায়ন, কিন্তু পারল না। লোহার গড়ার দেওয়া দরজা, 4 দেওয়ালের জানলাহীন বদ্ধ পরিবেশের ভেতর 4-4টে দিন কাটিয়ে তার ফুসফুস যেন জমাট বেঁধে গেছে। তাতে হাওয়া ঢোকার মতো কোনো রন্ধ্র পথ নেই। মনে হচ্ছে 4 দিন নয়, 4 বছর কিংবা 4 লক্ষ বছর পার হয়ে গেছে তার জীবনে। 4 দিন 4 রাত ঠিক কত ঘন্টা, কত সেকেন্ড, কত মিনিট হয় তা সায়ন জানে না, কিন্তু এই দম বন্ধ করা ঘরের ভেতরে প্রতিটি মুহূর্তই তার জীবনে দীর্ঘতম হয়ে দেখা দিয়েছে। সে ভেবেছিল হয়তো আর কোনো দিনও এই গারদের বাইরে বেরিয়ে যাওয়ার ছাড়পত্র পাবে না, কিন্তু কাল সন্ধ্যের পর থানার দারোগা যখন জানালেন আপনার জামিন হয়েছে, কাল সকালেই আপনাকে ছেড়ে দেওয়া হবে, তখন থেকে প্রতিটি সেকেন্ডের কড়াক্রান্তি হিসেব করেছে সে। আর মনে মনে শিউরে উঠে ভেবেছে, উফ, কি ভীষণ এই হাজতবাস। চারপাশে অন্ধকার, দুর্গন্ধ, বিভৎস পরিবেশ। এই নরকের মধ্যে সায়নের মতো ভদ্র, শিক্ষিত, সুবেশ যুবক কিভাবে সময় কাটাতে পারে তা 4 দিন আগেও তার বিশ্বাসের জগতে ছিল না। অথচ নিয়তি হয়তো এইরকমই ছিল। 4 দিন আগে কাকও ডাকেনি এমন ভোরবেলায় সে যখন মারুতি গাড়ি থেকে নেমেছিল তাদের বাড়ি ব্লু ওয়ান্ডারের সামনে, অবাক হয়ে দেখেছিল পুলিশের একটা জিপ দাঁড়িয়ে আছে গেটের পাশে। গেটটা খোলা, ভেতরে বাইরে লোকজন, পুলিশের লোকই বেশি। তাকে দেখেই একজন কনস্টেবল চেঁচিয়ে উঠেছিল, এই তো কালপ্রিট এখানেই, বোধহয় পালাচ্ছিল। সায়নের পরনে তখন সদ্য ট্যুর থেকে ফিরে আসা আধা ময়লা জামা প্যান্ট, হাতে ব্রিফকেস, মাথার চুল কিছু উস্কো খুস্কো, চোখে রাত্রি জাগরণের চিহ্ন। সে একটু বিস্মিত হয়ে বলেছিল, কি হয়েছে? একজন সাদা পোশাকের লোক, পুলিশই হবে সম্ভবত, বলে উঠেছিল, আহা ন্যাকা, কিছুই জানেন না যেন। বলেই চেঁচিয়ে উঠেছিল, বড়বাবু, এই যে নাম্বার 1 কালপ্রিট। বাড়ির ভেতর থেকে সেই মুহূর্তে পোড়া গন্ধ ভেসে আসতে চমকে উঠেছিল সায়ন। গন্ধটা কি বিশ্রী! গন্ধটা আসছে বাড়ির সেই দিক থেকে যেদিকে সায়নদের ফ্ল্যাট। তাহলে কি তাদেরই ফ্ল্যাটে কোনো কিছু? শরৎ বোস রোডের ওপর সায়নদের বিশাল দোতলা বাড়ির সামনে তখন এক ভীষণ থমথমা। কিছু লোকজনও আশেপাশের বাড়ি থেকে জেগে উঠে এসে দাঁড়িয়েছে তাদের বাড়ির চত্বরে। চোখ তুলতেই দেখতে পেয়েছিল সিঁড়ির কাছে অদ্ভুত ভয়ার্ত চোখে দাঁড়িয়ে রয়েছে তার মা চন্দ্রাদেবী ও ভাই হিমন, দুজনেই। এমন থমথমার ভেতরে পৌঁছে আসলে ঠিক কি ঘটেছে তাই বুঝতে পারছিল না সায়ন। শুধু পোড়া গন্ধটা হঠাৎ চলকে এসে ঠোনা দিয়ে যাচ্ছিল তার নাকের লতিতে। নিশ্চয়ই কোনো দুঃসংবাদ ভাবতে সে আশেপাশে তাকালো। এই বাড়িতে তো আরও একজন সদস্য আছে, ঐন্দ্রিলা, সায়নের স্ত্রী। ঐন্দ্রিলা কোথায়? মাত্র 2 বছর আগে যাকে সায়ন অগ্নিসাক্ষী করে নিয়ে এসেছিল, যে তরুণী এ বাড়িতে আসার পরই প্রতিবেশীরা বলেছিল এ তো দেবী প্রতিমার মতো মুখ। বন্ধুরা বলেছিল প্যারাগন অব বিউটি। এমনকি তার খুঁতখুঁতে মাও বলেছিলেন, ও মা, এ যে রূপের বন্যা বয়ে যাচ্ছে। সেই ঐন্দ্রিলা
যাকে প্রথম দেখার মুহূর্তে ঝলসে গিয়েছিল সায়নের ২৬ বছরের চোখ। সাধারণ বাঙালি মেয়ের তুলনায় একটু দীর্ঘাঙ্গী, মাথায় কোকড়ানো চুলের ঢল, আধখানা চাঁদের মতো লাল ফর্সা কপাল, প্রায় শিল্পীর হাতের আকার নিখুঁত চোখ, নাক, ঠোঁট। যে মেয়েটি লজ্জায় চোখ নিচু করে থাকলে মনে হতো টলটলের দিঘির জলে একটি ফুটি ফুটি রক্তপদ্মই যেনবা, সেই মেয়ে তার আয়ত চোখ মেলে তাকালে মনে হতো হঠাৎ পাপড়ি ছড়িয়ে ফুটে উঠল সেই রক্তপদ্মটি। অমনি রক্তবরণ তার গায়ের রং, অমনি টলটলে দিঘির মতো চোখ। সে বিছানায় শুয়ে থাকলে সায়ন ভাবত, কে সেই ঈশ্বর যিনি এমন সৌন্দর্য রচনা করতে পারেন তার নিখুঁত তুলিতে। যে পোড়া গন্ধটা সেদিন ভোরে চাউর হয়ে গিয়েছিল বাতাসে, তা ঐন্দ্রিলার শরীর থেকেই। কখন যেন পরনের শাড়িতে আগুন ধরে গিয়েছিল ঐন্দ্রিলার, তার ফলেই এই ভয়াবহ পরিণতি। কিন্তু কি করে শেষ রাতে তার শাড়িতে আগুন ধরল, তার কোনো বিশ্বাসযোগ্য জবাব কেউই দিতে পারেনি পুলিশের কাছে। পুলিশ যখন সায়নদের অংশের ফ্ল্যাটে ঢুকেছিল, তার ফ্ল্যাটের দরজা নাকি খোলাই ছিল। ভেতরের বেডরুমের মেঝেই পড়েছিল ঐন্দ্রিলার পোড়া শরীর। তখনও ধোয়া বেরোচ্ছে সেই পোড়া স্তূপের ভেতর থেকে। সেখানে আর কেউ ছিল না। এবাড়ির দোতলার অন্য ফ্ল্যাটটিতে তার মা ও ভাই থাকে। তার দরজা অবশ্য ভেতর থেকেই বন্ধ ছিল। পুলিশ বেশ কয়েকবার ধাক্কা দেওয়ার পর সে ফ্ল্যাটের দরজা খুলে বেরিয়ে এসেছিলেন চন্দ্রাদেবী আর হিমন। তারা দুজনেই পুলিশ দেখে যেন আকাশ থেকে পড়েছিল। সেই মুহূর্তে বাড়ির কোথাও সায়নকে দেখা যায়নি। তার একটু পরেই ব্রিফকেস হাতে এসে পৌঁছেছিল সে। তাকে তখন ঐন্দ্রিলার পোড়া শরীরটার কাছে নিয়ে যাওয়া হয়েছিল। সে শরীরের বিভৎসতায় চিৎকার করে উঠেছিল সায়ন। দু চোখ দু হাতের তালুতে ঠেকে আর্তনাদ করে বলেছিল, কেন কেন ঐন্দ্রিলা, কেন কেন? শুধু তার শাড়ির দু একটা না পোড়া অংশ, পোড়া আঙুলে তুতে রঙের পাথর বসানো রুইতন আকারের আংটি, কানে ঝলসে যাওয়া দুল, এগুলো ছাড়া ঐন্দ্রিলার পোড়া শরীরটা চেনার আর কোনো উপায়ই ছিল না। সে দৃশ্যে সায়ন মূঢ়, স্তম্ভিত, আতঙ্কিত। ঘটনার আকস্মিকতায় হু হু করে কেঁদে ফেলেছিল। কেন ঐন্দ্রিলা, কেন? পুলিশ অফিসারটি সে কথা বিশ্বাস করেনি। গোটা বাড়ির সবখানেতেই তখন পুলিশে পুলিশ। এক অদ্ভুত অবিশ্বাস চোখে তারা ঘিরে রয়েছে সায়নকে। সায়ন তখন অবাক হয়ে ভাবার চেষ্টা করছিল, কি করে এমন বিভৎস কাণ্ড ঘটে গেল? কেন হঠাৎ এভাবে মরতে হলো ঐন্দ্রিলাকে? কি করে ভোর হওয়ার আগেই, পড়শিরা জেগে ওঠার আগেই পুলিশের কাছে পৌঁছে গেল এ খবর? সেটাও তার কাছে রহস্য। কেউ আত্মহত্যা করলে সে কি পুলিশে খবর জানিয়ে দেয় আগে ভাগে? আত্মহত্যা নয়, হত্যা। পুলিশ অফিসারটি দাঁত কিরমির করে উচ্চারণ করেছিলেন। আপনারা তিনজনে মিলে একটা নিরাপরাধ বধূকে হত্যা করেছেন, অত্যন্ত ঠান্ডা মাথায়, নির্ভুল গাণিতিক পদ্ধতিতে সময় হিসেব করে, ভোর হওয়ার আগেই যাতে ডেড বডি ডিসপোজ অফ করে দিতে পারেন। ততক্ষণে আরো বিস্ময় চারিয়ে গেছে সায়নের ভেতরে। ইউ মিন মার্ডার? ইয়েস, আ কোল্ড ব্লাডেড মার্ডার। টেলিফোনটা ঠিক সময় মতো না পৌঁছলে আপনারা সমস্ত প্রমাণ হাপিস করে ফেলতেন। স্তম্ভিত চোখে তাকিয়েছিল সায়ন। কখন টেলিফোনটা গিয়েছিল আপনাদের কাছে? ভোর 3:30। তার বোধহয় ঘণ্টাখানেক আগেই আপনাদের কাজ শেষ হয়ে গিয়েছে। আর ভাবতে পারেনি সায়ন। তার হতভম্ব ভাব কাটার আগেই পুলিশ অফিসারটি গম্ভীর স্বরে বলেছিলেন, ইউ আর আন্ডার অ্যারেস্ট। সায়নের তখন কোনো কথা বলার ক্ষমতা নেই। সে অসহায়ভাবে তার হাত দুটো বাড়িয়ে দিয়েছিল, যেন হাতকড়া পড়তেই হবে এমন নিয়তি তার। শুধু সে একাই নয়, এ বাড়ির আরও দুজন, তার মা চন্দ্রাদেবী, ভাই হিমন। তাদেরও উঠতে হয়েছিল পুলিশের গাড়িতে। আশেপাশের বাড়ির আরও অনেকের চোখের সামনে দিয়ে বহু চেনা ও অচেনা পড়শির বিস্ময়, আতঙ্ক আর কৌতুকের ভেতরে তাদের তিনজনকে যেতে হয়েছিল থানায়, হাজত ঘরের ভেতরে। ততক্ষণে সে বুঝে গিয়েছিল শুধু পুলিশ অফিসার বা তার বাহিনীই নয়,
সমস্ত পৃথিবী সেদিন সকাল থেকে তাদের দিকে লক্ষ্য তর্জনী ছুড়ে দেবে। ইউ আর দ্য মার্ডারার। তাদের বাড়ির চারপাশে ঘিরে থাকা সমস্ত পুলিশরা সেভাবেই তাকাচ্ছিল তাদের দিকে। প্রতিবেশীদের দৃষ্টির ধরনও ছিল সেই রকম। গাড়িতে উঠেও সে উদ্ভ্রান্তের মতো ভেবে চলেছিল, আত্মহত্যা না হত্যা। আত্মহত্যা হলে কেনই বা আত্মহত্যা, হত্যা হলে কে বা কারা। ঝিমধরা মাথায় চোখ বুজে ব্যাপারটা ভাবতে চেষ্টা করছিল। তার সঙ্গে ঐন্দ্রিলার এমন কোনো বাদানুবাদ বা কলহ হয়নি যার জন্য ঐন্দ্রিলাকে বেছে নিতে হবে আত্মহত্যার পথ। আর যদি একটি নিরপরাধ ২৬ বছরের তরুণীকে হত্যাই করা হয়ে থাকবে, তাহলে কেন আর কারাই বা? নিজের অজান্তেই পুলিশের গাড়িতে তার পাশে বসা দুজনের দিকে হঠাৎ তাকিয়ে দেখেছিল সে। গত ১.৫-২ বছর মা বা ভাইয়ের সঙ্গে তার তেমন কোনো সম্পর্ক নেই বলতে গেলে। তার আগেও যে ছিল তাও না। বলা যায় পরিস্থিতির বিচারে তার সঙ্গে তার মা ও ভাইয়ের সম্পর্ক এক ধরনের বিরক্তিকর, ঘৃণার বা অসহ্যে। তাহলে কি তার অনুপস্থিতির সুযোগ নিয়ে তার মা কিংবা ভাই, অথবা দুজনে মিলে? পুলিশ অফিসারটি বলেছেন, আপনারা ৩ জনেই। ঘটনার দিন সন্ধেবেলা তাদের বাড়ির দারোয়ান মোহন ছুটি নিয়ে চলে গিয়েছিল তার মতিবাগানের বস্তি বাড়িতে। অতএব ঐন্দ্রিলা ছাড়া আর মাত্র তাদের ৩ জনেরই সে রাতে বাড়িতে থাকার কথা। অতএব পৃথিবীর সমস্ত তর্জনী তো তাদের ৩ জনের দিকেই ধাবিত হবে। তাই হয়েছে। তারপর থেকেই সন্দেহের সমস্ত তীর ক্রমশ তাদের ৩ জনের দিকেই আছড়ে পড়েছে। পরদিন একসঙ্গে ৩ জনকে যখন কোর্টে আসামির কাঠগড়ায় তোলা হলো, তখন সায়নের চারপাশে একরাশ অপমানের অন্ধকার। তার চোখ দুটো ঝাপসা, কান গলা দিয়ে ঝাঝা করে আগুন বেরোচ্ছে। পায়ের নখ থেকে ব্রহ্ম তালু পর্যন্ত একটা গরম হলকা। তার মধ্যে সে অনুভব করল বিচার, উকিল, পেশকার থেকে শুরু করে উপস্থিত সমস্ত দর্শকই তাদের দিকে চেয়ে আছে এক অদ্ভুত কৌতূহল আর ঘৃণা নিয়ে। কোর্টরুম পেরিয়ে বাইরেও উপচে পড়ছে ভিড়। এহেন ভিড় কেননা সেই দিনই সকালে সমস্ত সংবাদপত্রের হেডলাইনে ছাপা হয়েছে এক অভিজাত পরিবারের গৃহবধূ হত্যার খবর। সংবাদপত্র তখনও দেখেনি সায়ন, তবু অনুমান করতে পেরেছিল এসব খবর যতটা সম্ভব রসালো করে নিখুঁত বর্ণনায় পরিবেশন করে রিপোর্টারেরা। সমস্ত মানুষের ভাবনার, আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়ায় এই খবরটি। তারপর দিনের পর দিন ধারাবাহিক উপন্যাসের মতো প্রকাশিত হতে থাকবে প্রতিদিনকার ঘটনাবলী। আদালতে ঢোকার মুখে দাঁড়িয়েছিল ফটোগ্রাফাররা। গাড়ি থেকে নামতেই কয়েক ঝলক আলো জ্বলে ওঠার আগেই দেখেছিল তার মা চন্দ্রাদেবী দুহাতে মুখ ঢেকে ফেলেছেন। হিমন এমনিতেই ঠান্ডা স্বভাবের, তবু কিভাবে যেন সেও তার দাড়ি গোফে ঢাকা মুখ অন্যদিকে ফিরিয়ে নিল সেই মুহূর্তে। কিন্তু সায়ন তার মুখ ঢাকতে চায়নি। এই ভয়ঙ্কর বিভৎস ঘটনার সমস্ত দায় যেন সে নিজের ওপরই ন্যস্ত করতে চেয়েছিল। পরদিনই ছবিটি সমস্ত সংবাদপত্রের প্রথম পৃষ্ঠাতেই ছাপা হয়েছে। তার সঙ্গে চৌধুরী বাড়ির সমস্ত অতীত ইতিহাস, সায়নের বাবার কথা, চন্দ্রাদেবীর কথা, তার অসংখ্য পুরুষ বন্ধুর কথা, বিশেষ করে রবার্ট ও নীলের প্রসঙ্গ। তার ভাই হিমনের স্ত্রী দিয়াও যে এখন আর চৌধুরী বাড়িতে থাকে না, এই সমস্ত ঘটনার কারণ ও তার পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে ছেপেছে বেশ কয়েক পৃষ্ঠা ধরে। পুলিশ হাজতে থাকার সময় একদিন সংবাদপত্রের চেহারা এক ঝলক দেখে নিয়েছে সায়ন। তার প্রতিটি পংক্তিতেই অপমানের সূচ। সেই তীক্ষ্ণ ফলা তার চামড়ার গভীরে গিয়ে ফুটেছে। তার পরদিনই প্রকাশিত হয়েছিল সায়নের সোপ ম্যানুফ্যাকচারিং কোম্পানি দ্য প্যারাডাইস প্রোডাক্টসের খুঁটিনাটি। সেখানেও নানা রকম কেচ্ছার খবর খুঁজে পেয়েছে সাংবাদিকরা। অনেক ষড়যন্ত্র, অনেক নারীঘটিত ব্যাপার। ৩-৪ দিনের খবরের কাগজ খুঁটিয়ে পড়ার পর সে উপলব্ধি করেছে শৈশব, কৈশোর থেকে তিল তিল করে গড়ে তোলা তার কেরিয়ার এক মুহূর্তে একটি রাতের আকস্মিকতায়, তার বিভৎসতায় ধুয়ে শেষ হয়ে গেছে। ঐন্দ্রিলার সুন্দর শরীরটার সঙ্গে তার যৌবন, জীবন, বর্তমান, ভবিষ্যৎ সব পুড়ে ছারখার।
সরকারি পক্ষের উকিল সেদিন আদালতে সওয়াল করে বলেছিলেন, ইয়োর অনার, এই ভদ্রবেশী মানুষগুলো যে কি ধরনের পাশবিক অত্যাচার করে তাদের ঘরের বউয়ের ওপরে, তাদের দিনে দিনে মৃত্যুর মুখে ঠেলে দেয়, তা ভাবা যায় না। 1 নম্বর আসামি সায়ন চৌধুরী একজন যুবক, অফিসের কাজের নাম করে মাসে অন্তত 10 দিন বাইরে রাত কাটায়। কলকাতার বাইরে, জেলা শহরে কিংবা অন্য রাজ্যে ট্যুরে যায়। দামি হোটেলে রাত্রিবাস করে অন্য মেয়ে ছেলেদের সঙ্গে। ঘরের বউকে সঙ্গ দেয় না, টর্চার করে। মাত্র 2 বছর বিয়ে হয়েছে, এর মধ্যেই তাদের ভেতর চরম অবনিমনা। আরও আশ্চর্যের ঘটনা এই যে, হত্যাকাণ্ডের মাত্র 4 দিন আগে 2রা এপ্রিল এই আসামি ট্যুরের নাম করে গিয়েছিল মধ্যপ্রদেশে। সঙ্গে ছিল আলো বোস নামের এক মহিলা। একই ট্রেনে একই কুপে দুজনে ট্রাভেল করেছে। 3রা এপ্রিল রাত কাটিয়েছে বিলাসপুর স্টেশনের কাছে এক হোটেলে। এই দেখুন হুজুর, হোটেল মীনাক্ষী থেকে আমরা রেজিস্টার অফ বিলের ফটোকপি আনিয়েছি। সেখানে প্রকাশ্যে ব্যভিচার করেছে, অথচ তার 2 দিন পর 5 তারিখে সকালে বাড়ি ফিরে এসে চরম উৎপীড়ন করেছে তার স্ত্রীর ওপর। এই দেখুন তার ট্রেনে ফেরার টিকিটের কপি। আর সেই অত্যাচারের পরিণতিতে সেদিন শেষ রাতে, অর্থাৎ ইংরেজি ক্যালেন্ডারের মতে 6 তারিখ ভোরবেলা, এই হত্যাকাণ্ড। 2 নম্বর আসামি চন্দ্রাদেবীও একজন দুশ্চরিত্রা দুদে মহিলা। তার অত্যাচারে বাড়ি ছেড়ে পালিয়েছে এই মামলার 3 নম্বর আসামি হিমন চৌধুরীর স্ত্রী। একইভাবে তার বড় ছেলে সায়ন চৌধুরীর স্ত্রীকেও তিনি তাড়াতে চেয়েছিলেন, পারেননি বলেই শেষ পর্যন্ত ষড়যন্ত্র করে এই হত্যাকাণ্ডে সহায়তা করেছেন 3 নম্বর আসামি হিমন চৌধুরীও। সওয়াল শুনতে শুনতে অবাক হয়ে গিয়েছিল সায়ন। বিস্ময় এই কারণেই যে, জবরদস্ত উকিলবাবুরা কি চমৎকারভাবে সাজাতে পারেন এই ধরনের মামলা। শুধুমাত্র উপস্থাপনার গুণে কথার কারসাজিতে হয়কে নয়, নয়কে হয় করতে পারেন। সরকারি উকিলের সওয়ালের বয়ান অবশ্য অনেকাংশেই সত্যি। সে গত সপ্তাহে বিলাসপুরে ট্যুর করতে গিয়েছিল ঠিকই, একই কূপে ছিলেন আলো বোস, তাও ঠিক। বিলাসপুরে 1 রাত্রি হোটেল বাস করেছেন, সেটাও মিথ্যে নয়। তার মা সত্যিই একজন জাহাবাজ মহিলা। তার ভাই হিমনের স্ত্রী দিয়াও যে তাদের বাড়ি ছেড়ে চলে গেছে, এ সবই সত্যি। তবু সব মিলিয়ে উকিলবাবু যেভাবে উপস্থিত করলেন ঘটনাগুলো, সেটা মিথ্যে। বিশেষ করে আলো বোসের সঙ্গে তার ব্যভিচারের ঘটনাটা। অনেক ভেবেচিন্তে উকিলবাবুকে এইভাবেই সাজাতে হয়েছে কেসটা। এত সব তথ্যের সঙ্গে সায়নকে যেভাবে জড়ানো হয়েছে খুনের সঙ্গে, তাতে যে কোনো মানুষেরই মনে হবে এ খুবই বিশ্বাসযোগ্য ঘটনা। কিন্তু ঐন্দ্রিলার সঙ্গে তার সম্পর্ক তো ঠিক এরকম ছিল না। ঘটনার পারম্পর্য আদালতের সওয়াল অনুযায়ী সায়নকেই হত্যাকারী ভাবা স্বাভাবিক। সায়নের কলকাতায় ফেরার ট্রেনের টিকিটের তারিখ মেলালে তার যে 5 তারিখ রাতে তাদের শরৎ বোস রোডের বাড়িতে উপস্থিত থাকার কথা, এই বিষয়ে কারও দ্বিমত হওয়ার অবকাশ নেই। তাই সায়ন কাউকে বিশ্বাস করাতে পারেনি তার 5 তারিখ ভোরে কলকাতা ফেরার কথা থাকলেও সে আসলে ফিরেছিল 6 তারিখ ভোর রাত্রে। সেদিন বাড়িতে তার পা দেওয়ার কিছুক্ষণ আগেই মৃত্যু হয়েছে ঐন্দ্রিলার। কিন্তু কেউ সে কথা বিশ্বাস করেনি বলেই সম্ভাব্য হত্যাকারীদের তালিকায় তারই নাম সবার প্রথমে। সায়ন নিজেও অবাক হয়ে ভেবেছে, তার ফিরতে যে একদিন দেরি হলো, সেও কি নিয়তির অমুক টানে। হাজত থেকে বেরোবার মুখে একজন কনস্টেবল জানালো তাকে একবার বড়বাবুর কাছে যেতে হবে। যেতে হলো কারণ কয়েকটা খাতায় কাগজপত্রে সই শপথ করার ব্যাপার আছে। এসব কেসে এত সহজে জামিন পাওয়া যায় না। জামিনের শর্ত হয়েছে প্রতি সপ্তাহে 1 দিন করে আইও অর্থাৎ ইনভেস্টিগেটিং অফিসারের কাছে হাজিরা দিতে হবে। এর আগে এমন অভিজাত বাড়ির যে কটি কেলেঙ্কারি সংবাদপত্রের পৃষ্ঠা আলোকিত করেছে, সেসব কেসের অভিযুক্তদের কারোরই এভাবে জামিন হয়নি। 2 মাস 3 মাস পর্যন্ত জেল হাজতে পৌঁছতে হয়েছে। একটা কেসে তো প্রথমে ফাঁসির হুকুম, পরে তা রদ হয়ে যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। প্রথম দিন অ্যারেস্ট হয়ে হাজতে ঢোকার পর জেলের বাইরে আর বেরোতে পারেননি তারা। সায়নদের পক্ষের উকিল তার সওয়ালে এমন কিছু জোরালো বক্তব্য রেখেছেন, যার পরিপ্রেক্ষিতে 3 দিনের মাথায় তার মা ও ভাই, 4 দিনের মাথায় তাকে জামিন দিয়েছে বিচারক।
4 দিন পর হাজতের বাইরে বেরিয়ে সায়নের মনে হলো তার বয়স বেড়ে গিয়েছে আরও অন্তত 20 বছর। তার মুখে এমন খোঁচা খোঁচা দাড়ি, মাথায় রুক্ষ চুল, আয়নায় না দেখলেও মনে হচ্ছে তাতে পাক ধরে গিয়েছে। চেহারায় এক অকাল বৃদ্ধের ছাপ, কেমন জীর্ণ নুচ্চ হয়ে গিয়েছে শরীরটা। তাকে দেখে পুলিশ অফিসার কয়েকটা খাতা এগিয়ে দিলেন। নিন, এইখানে সই করুন। যন্ত্রচালিতের মতো এখানে ওখানে সই করল সায়ন। এই কাগজটাতেও। আবারও কাপা কাপা হাতে তার স্বাক্ষর মুদ্রিত করল। এখন আর কোনো কিছু পড়ারও সময় নেই, ভাবারও সময় নেই। অন্ধকার থেকে আলোয় বেরিয়ে এসেও মনে হচ্ছিল কুয়াশায় ঢেকে রয়েছে চারপাশ। সে এখন একদম একা। বাইরের পৃথিবীতে এখন তার জন্য কেউ আর অপেক্ষায় নেই। পুলিশের গাড়িতে প্রথম দিন ওঠার সময় সে যেমন তার মা ও ভাইকে মনে মনে সম্ভাব্য খুনি হিসাবে চিহ্নিত করেছিল, তেমনি তার প্রবল প্রতাপান্বিত মায়ের এক ঝলক দৃষ্টি দেখেও তার মনে হয়েছিল তিনিও সায়নকে সম্ভাব্য হত্যাকারী হিসাবেই ভাবছেন। হিমনের কথা অবশ্য ধর্তব্যের মধ্যেই আনেনি সে। সেদিন শুধু নয়, কোনো দিনই না। হিমন বরাবরই শীতল, ওর বউ দিয়াই বলতো। গাড়িতে যেতে যেতে সে আরও বুঝেছিল তার সঙ্গে তার মা ও ভাইয়ের যে দুস্তর ব্যবধান তৈরি হয়েছে গত কয়েক বছরে, তার প্রকাশও আরও প্রবলভাবে ঘটে গেল গাড়িতে পাশাপাশি বসে থাকার সময়, আরও হিংস্রভাবে। আপনার জন্য একজন বাইরে অপেক্ষা করছেন। ইন্সপেক্টরের গলার স্বরে চমকে উঠল সায়ন। কে? একজন যুবতী বলে এক চিলতে বাঁকা হাসি ভদ্রলোকের পুরু ঠোঁটে খেলে গেল। যুবতী বলেই এই প্রচ্ছন্ন বিদ্রুপ। সায়ন হতবাক হয়। একজন খুনি আসামির জন্য কে অপেক্ষা করছে বাইরে? তার অফিসের পিএ কঙ্কারায়, নাকি তার কোম্পানির অ্যাডভার্টাইজিং ম্যানেজার মধুবন্তী রায় মজুমদার? পুলিশের খাতায় সই স্বাক্ষর শেষ হওয়ার পর সায়ন চোখ যখন তুলে তাকালো, তার চারপাশে বিদ্যুতের মতো ঝকমকাচ্ছে অজস্র বাঁকা হাসির ছুরি। সে এখন এমন একজন খুনি আসামি যে ধরা পড়েছে নিজের স্ত্রীকে হত্যা করার অপরাধে। তারপর গত 4 দিন হাজতবাস করার পর এখন জামিনে ছাড়া পেয়ে বেরোচ্ছে। আর তারই জন্য বাইরে অপেক্ষা করছে একজন যুবতী। সংবাদটি তার চরিত্র উন্মোচনের পক্ষে যথেষ্ট ইঙ্গিতবহ। কান দুটো ঝাঝা করে উঠল তার। অবশ নিথর পায়ে বাইরের দিকে পা বাড়াতে যাবে, তখনই কেউ যেন বলল, এই নিন আপনার কিছু বিলঙ্গিংস। কিছু কাগজপত্র, কয়েকটা টাকা। হাজতে ঢোকার সময় সায়নের পকেটে যা পাওয়া গিয়েছিল তা পুলিশ রেখে দিয়েছিল ওদের জিম্মায়। সায়ন তাও মাথা নিচু করে নিল। চারপাশে সবাই তখন কৌতূহলী চোখে তাকাচ্ছে তার দিকে। শুধু একদিকে বেঞ্চির ওপরে বসে থাকা খাকি পোশাক পরা একজন দারোগা চেহারার লোক মন দিয়ে সেদিনকার সংবাদপত্রে চোখ বোলাচ্ছে। লোকটি কাগজের সেই অংশেই চোখ রেখেছে যেখানে ফলাও করে ছাপা হয়েছে সেদিনের ঐন্দ্রিলা হত্যার ধারা বিবরণী। নিশ্চয়ই সে বর্ণনা এমন রসালো যে লোকটি ঘটনার নায়ককে চোখের সামনে দেখার সুযোগ পেয়েও সেদিকে না তাকিয়ে খবরের কাগজ পড়ে চলেছেন এক মনে। সায়ন অবাক হয় না। স্ক্যান্ডেলের প্রতি আকৃষ্ট হওয়াটা মানুষের স্বভাব। সে কেচ্ছা যদি কোনো অভিজাত বাড়ির হয়ে থাকে তবে তা আরও মুখরোচক হয়। তা তাড়িয়ে তাড়িয়ে পড়ার ভেতরে এক ধরনের নিষিদ্ধ রোমাঞ্চ থাকে। সায়ন এখন এই স্ক্যান্ডেলের নায়ক। খবরের কাগজের পৃষ্ঠায় তাকে বর্ণনা করা হয়েছে এক অসাধারণ নারী শিকারী হিসাবে। তার সঙ্গে তার পারিবারিক নানান কেচ্ছার গল্প জড়িয়ে বিশ্লেষণ করা হয়েছে তার নারী লোলুপ চরিত্র। হাজতবাস করে বেরোচ্ছে যে উস্কো খুস্কো চেহারার সায়ন, তার চেয়ে রিপোর্টিং অনেক বেশি উত্তেজক। তাই দারোগা চেহারার লোকটি। অথচ এই সায়ন শৈশব ব্রিলিয়ান্ট চৌখস ছাত্র হিসাবেই পরিচিত ছিল তার স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন। তার প্রতিটি রেজাল্টই ছিল সম্ভ্রম করার মতো, অন্য যে কোনো ছাত্রের কাছে ঈর্ষণীয়। তাই দারোগা চেহারার লোকটি। অথচ এই সায়ন শৈশব ব্রিলিয়ান্ট চৌখস ছাত্র হিসেবে পরিচিত ছিল তার স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন।
তার প্রতিটি রেজাল্টই ছিল সম্ভ্রম করার মতো, অন্য যে কোনো ছাত্রের কাছেই ঈর্ষণীয়, প্রেরণার আধারও বটে। জন্মসূত্রে সেই মেধা লাভ করেছিল তার বাবা নিশীথ চৌধুরীর কাছ থেকে। নিশীথ চৌধুরী ছিলেন দক্ষিণের এই অভিজাত এলাকার এক খ্যাতনামা ডাক্তার। শরৎ বোস রোডের ওপর বিশাল দোতলা বাড়িটি তিনি তৈরি করেছিলেন অনেক কাল আগে, 1958। তারও ছিল স্কুল কলেজে নজর কাড়ার মতো ঝকঝকে কেরিয়ার। ডাক্তার হিসেবে খুবই নাম করেছিলেন প্রথম জীবনে। তারপর বিলেত থেকে ঘুরে আসার পর তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। তার পসারও বেড়ে গিয়েছিল হু হু করে। বাড়ির একতলায় বিশাল চেম্বার ছিল, তাতে সর্বক্ষণ অপেক্ষা করত অজস্র রোগী। তার সঙ্গে বাইরের কলও ছিল অহরহ। চেম্বারের পেছনে বিশাল এক ল্যাবরেটরি তৈরি করে তাতে গবেষণা করতেন চেম্বারে রুগী দেখা থেকে ফুরসত খুঁজে নিয়ে। এছাড়া বাইরের জগতের সঙ্গে তার যোগাযোগ ছিল কম নয়। বড় বড় ইনস্টিটিউটে সেমিনার, মিটিং ইত্যাদির মাধ্যমে সর্বক্ষণ বুঁদ হয়ে থাকতেন। এত সব কর্মকাণ্ড নিয়ে তিনি এতটাই ব্যস্ত থাকতেন যে নিজের বাড়িতে সময় দেওয়ার অবসরই জুটত না। এমনকি বিয়ের পর চন্দ্রাদেবীর সঙ্গে সময়ও দিতে পারেননি তেমন। চন্দ্রাদেবী তাতে অবশ্য খুব একটা যায় আসেনি, কারণ তার রূপ, সৌন্দর্য ও আভিজাত্যের প্রভাবে তিনি ইতিমধ্যে জুটিয়ে ফেলেছিলেন অনেক পুরুষ বন্ধু। তারা পালা করে ব্লু ওয়ান্ডারে এসে তার আতিথ্য গ্রহণ করে যেতেন। বিশেষ করে রবার্ট ও নীল নামের বিদেশি যুবকের সঙ্গে চন্দ্রাদেবীর ঘনিষ্ঠতা ছিল চোখে পড়ার মতো। নিশীথ চৌধুরী তার প্রফেশন নিয়ে এতই ব্যাপৃত থাকতেন যে স্ত্রীর এই পদস্খলনকে তেমন আমল দেননি, কেননা তার আগেই চন্দ্রার কোলে এসে গেছে সায়ন। নিশীথ চেয়েছিলেন তার এই ফুটফুটে ছেলেটি তারই মতো নাম ডাকওয়ালা ডাক্তার হোক। সায়ন যখন 2 বছরের, তখন চন্দ্রাদেবী জন্ম দিলেন আর এক পুত্রের, সে হিমন। যে নিশীথ চৌধুরী রাত দিন ব্যস্ত থাকতেন ডাক্তারি নিয়ে, দক্ষিণ কলকাতার মানুষ যে ডাক্তারের নাম ধন্বন্তরীর মতো জপ করত, সেই তিনি হঠাৎ হিমনকে দেখে কেমন যেন চমকে উঠলেন। বিড়বিড় করে বললেন, এর চুল এমন লালচে কেন, এমন কোকড়া কোকড়াই বা কেন? সায়নের মুখ চোখের সঙ্গে হিমনের এতটাই তফাৎ যে তাকে দেখে কেমন পাগলের মতো হয়ে গেলেন নিশীথ চৌধুরী। তার ডাক্তারিতে ভাটা পড়ল। সারাক্ষণ তাকে দেখাতো উদ্ভ্রান্ত, অন্যমনস্ক। কেবলই বলতেন, ওর চুল অমন লালচে কেন, অমন সাহেবী চেহারার কেন আমার ছেলে? এই আঘাত এতটাই তীব্র হয়ে উঠেছিল যে এরপর আর খুব বেশি দিন বাঁচেননি নিশীথ চৌধুরী। তখন সায়ন বেশ ছোটই। সে কিন্তু বড় হয়ে কেন কে জানে ডাক্তার হতে চায়নি। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় থেকে যখন স্কলারশিপ নিয়ে বেরোলো, তখন একটা কথা ভেবে নিশ্চিন্ত হলো, অন্তত বাবার চোখের সামনে তাকে অবাধ্য হতে হবে না। সে ইতিমধ্যে স্থির করে নিয়েছে বড় হয়ে স্বাধীনভাবে অন্য কেরিয়ার গড়বে। ডাক্তার নয়, ব্যবসায়ী বা শিল্পপতি, এমন ধরনের কিছু একটা। বিশ্ববিদ্যালয় থেকে কেমিস্ট্রিতে ডিগ্রি নেওয়ার পর সে ঠিক করল বিজনেস ম্যানেজমেন্ট পড়তে আমেরিকা পাড়ি দেবে। যখন জিনিসপত্র গোছগাছ করছে, ঘোরাঘুরি করছে পাসপোর্ট ও ভিসার ইত্যাদি সংগ্রহের জন্য, ঠিক সে সময় তার নজরে পড়ল সংবাদপত্রে প্রকাশিত হয়েছে একটি ছোট্ট ফিচার। ফিচারটি ভারী অভিনব, আর সায়নের মনে হলো জীবনে বড় হয়ে ওঠার অ্যাম্বিশন যাদের আছে তাদের পক্ষে খুবই গুরুত্বপূর্ণ। বিদেশের পটভূমিকায় রচিত এই ফিচারটি বেশ কয়েক দশক আগের এক দরিদ্র কিশোরকে নিয়ে, যে সামান্য অবস্থা থেকে শুধুমাত্র ইচ্ছাশক্তি, অধ্যবসায় আর কঠোর পরিশ্রমে উন্নীত হয়েছিল সাফল্যের চূড়ান্ত সীমায়। নীল চোখ, লালচে গায়ের রং আর সোনালি চুলের এই কিশোর প্রথম জীবনে মাথায় সাবানের কেক নিয়ে ফেরি করে বেড়াতো পাড়ায় পাড়ায়, দোকানে দোকানে। সেই ছিল তাদের পরিবারের একমাত্র রোজগেরে মানুষ, যার উপর নির্ভর করত তার একদা পরিশ্রমী কিন্তু এখন পঙ্গু বাবা, স্নেহশীলা মা ও এক দঙ্গল ভাই বোন। যে সাবান সে মাথায় নিয়ে সারাদিন ঘুরে বেড়াতো, তার না ছিল কোনো নাম, না ছিল রঙিন মোড়কে জড়ানো। সাবান পানে তখন শুধুই সাবান। সেই কিশোর একদিন সারাক্ষণ ঘুরে ঘুরে যখন ক্লান্ত, পরিশ্রান্ত, হঠাৎ তার মগজে উদয় হলো এক অদ্ভুত ভাবনা। তার মনে হলো
সাবানের কেকগুলো যদি কোনো ঝকমকে রঙিন মোলায়েম কাগজে মুড়ে বাড়িয়ে দেওয়া হয় ক্রেতাদের সামনে, তাহলে সাবানটি তার কাছে নিশ্চয়ই আরও লোভনীয় হয়ে উঠবে। বলা বাহুল্য, তার এই ভাবনাটি সাবান বিক্রির ইতিহাসে এক যুগান্তকারী ঘটনা। ঝকঝকে প্যাকেটে ভরে সাবান বিক্রি করতে শুরু করায় অন্যান্য বিক্রেতাদের চেয়ে তার সাবানের চাহিদা বেড়ে গেল অনেক বেশি। তারপরে ভাবনাটি অবশ্য আরও চমকপ্রদ। সে ভাবল, মোড়কের উপর সাবানের একটা জুচ্ছই নাম লিখে দিলে হয়তো আরও আকর্ষণীয় হয়ে উঠবে ব্যাপারটা। যেসব মানুষ এখন দোকানে গিয়ে একটা সাবান দাও তো বলে, সে এরপর বলতে শিখবে অমুক সাবান দাও। তাতে তার সাবানের কাঠটি নিঃসন্দেহে ঊর্ধ্বমুখী হবে দিনে দিনে। মাথায় সাবান নিয়ে ফেরি করে বেড়াতো যে সোনালি চুলের কিশোর, সে পরবর্তীকালে বিখ্যাত হয়ে ওঠে সাবানের একচেটিয়া ব্যবসায়ী হিসাবে। এরপর নিজেই সাবান তৈরি করবে বলে শুরু করলো একটি ছোট্ট কারখানা। নিজস্ব ব্র্যান্ড নেমে সেই ছোট্ট কারখানা ক্রমশ রূপান্তরিত হলো এক বিশাল কারখানায়। তারপরের ঘটনা এক ইতিহাস। সারা পৃথিবী জুড়ে কোটি কোটি টাকার ব্যবসা করে সেই কিশোর পরবর্তীকালে সাবান ব্যবসায়ের অন্যতম পথিকৃৎ বলে গণ্য হয়েছে। সেই কিশোরের দৃষ্টান্ত অনুসরণ করে সায়নও চেয়েছিল এমনই কোনো একটি ব্যবসা শুরু করতে, যে পণ্যদ্রব্য মানুষের দৈনন্দিন প্রয়োজনে লাগে। সাবানের কারখানার উদাহরণটি মাথায় রেখে সায়ন চলে গিয়েছিল আমেরিকায় তার কেরিয়ার তৈরির জন্য। বাবা রেখে যাওয়া টাকা নিয়ে সেখানে 2 বছর পড়াশোনা করে আবার ফিরে এলো কলকাতায়। এসেই শুরু করেছিল দ্য প্যারাডাইজ প্রোডাক্টস প্রাইভেট লিমিটেড। তাতে নতুন ও অভিনব ধরনের সাবান তৈরি করে সেও এদেশে সাবান তৈরির জগতে আনতে চেয়েছিল এক বৈপ্লবিক পরিবর্তন। এদেশে সাবান তৈরির তখনও অনেকগুলো বড় বড় কোম্পানি, প্রত্যেকেই ছুটিয়ে ব্যবসা করছে গোটা ভারতবর্ষ জুড়ে, এমনকি দেশের বাইরেও। তারা খবরের কাগজে, টিভিতে কোটি কোটি টাকার বিজ্ঞাপন করে মার্কেটে একচ্ছত্র অধিপতি হিসাবে বিরাজ করছে। তাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতার কথা ভাবাই যায় না। সায়নও এত বড় বড় কোম্পানির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় পেরে উঠবে এমন ভরসা করেনি প্রথমে, কিন্তু তার চোখে পড়েছিল খাস কলকাতায় আরও একটি বড় কোম্পানি, তার লাইম ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড, বেশ রমরমা ব্যবসা চালাচ্ছে গোটা রাজ্য জুড়ে। লাইম ইন্ডিয়ার চেয়ারম্যান হেমজ্যোতি সিংহ রায় এক প্রবল প্রতাপান্বিত ব্যক্তি। চেহারা ছোটখাটো, কিন্তু তার ব্যবসায়িক বুদ্ধি প্রখর। মাত্র 2 লাখ টাকা ব্যাংক থেকে লোন নিয়ে সাবানের ব্যবসা শুরু করে ক্রমে তার কোম্পানিতে কয়েক কোটি টাকার টার্নওভার। ভিন রাজ্যের নামি দামি কোম্পানিগুলোর সঙ্গে দিব্যি টক্কর দিয়ে জমিয়ে ফেলেছেন তার কোম্পানির ব্যবসা। ওল্ড কোর্ট হাউস স্ট্রিটের এক কোণে এক বিশাল 9 তলা বাড়ির গোটা 7 তলাটা নিয়ে তাদের অফিস। গায়ে মাখা সাবান, ডিটারজেন্ট পাউডার তৈরির জগতে ঈর্ষণীয় বাজার তৈরির মুখে এসে পৌঁছেছে মাত্র 15-16 বছরের মধ্যে। কোম্পানির প্রথম ম্যানেজিং ডিরেক্টর প্রাণতোষ পটব্যাল পরপর 3-4 ধরনের সাবান তৈরি করে এমন চমক দিয়ে বাজারে ছেড়েছিলেন যে অন্তত তারপরে 10-15 বছর কোম্পানির টার্নওভার নিয়ে মাথা ঘামাতে হয়নি। কলকাতার বাজারে, এমনকি মফস্বলেও তাদের রেড রিবন, বিউটি বাথ, ব্লু জুয়েল তখনও ভীষণ কাটতি। অন্য ছোটখাটো কোনো বাঙালি কোম্পানি লাইম ইন্ডিয়ার প্রোডাক্টের ধারে কাছে পৌঁছাতে পারছিল না। কোম্পানির সর্বশেষ উৎপাদন ছিল লেমন টাচ, যা গায়ে মাখলেই চমৎকার গন্ধরাজ লেবুর গন্ধে ভুর ভুর করত শরীর। লাইম ইন্ডিয়াকে দেখে সায়নের মনে হলো তাহলে বাঙালি কোম্পানিও ইচ্ছে করলে বড় হতে পারে। হঠাৎ একদিন কলকাতার সব কাগজেই বড় বড় করে নতুন একটি সাবানের বিজ্ঞাপন বেরোলো। একটি বাঙালি কোম্পানি দ্য প্যারাডাইজ প্রোডাক্টস লিমিটেড বার করেছে রোজবেরি নামে একটি সাবান, যার মোড়ক থেকে সাবানের শেষ বিন্দু পর্যন্ত চমৎকার গোলাপের সুবাসে ভরা। স্নানের ঘরে রাখলে গোটা বাথরুম গোলাপের গন্ধে ভরে ওঠে। পরপর 2-3টে এমন চমক দেওয়া বিজ্ঞাপন বেরিয়ে গেল সংবাদপত্রে যে বাসে, ট্রামে, রেস্তোরাঁয়, বাড়িতে বাড়িতে শুরু হয়ে গেল রোজবেরি নিয়ে আলোচনা। দ্য প্যারাডাইজ প্রোডাক্টসের ধারাবাহিক সাফল্যের সেই শুরু। সায়ন ততদিনে তার ফ্ল্যাটের পেছনের অংশে একটা ছোট্ট ল্যাবরেটরি রুম তৈরি করে নিয়েছে। তার বাবা নিশীথ চৌধুরী একতলায় যেমন গবেষণাগার তৈরি করেছিলেন, ঠিক সেই ধাঁচে।
বিদেশ থেকে শিখে আসা অধীত বিষয়ের সঙ্গে নিজের জ্ঞান মেধা মিশেল দিয়ে সেই ছোট্ট ঘরটিতে সায়ন গবেষণা করে চলল অবিরাম। তারপর একের পর এক নতুন ফর্মুলা বার করেছে গায়ে মাখা সাবান তৈরির অভিনব সব রহস্য। তার তৈরি প্রতিটি প্রোডাক্টই তখন স্বাদে গন্ধে অপূর্ব। প্যারাডাইস প্রোডাক্টসের প্রতিটি বর্ণময় সৃষ্টি তখন আলোড়ন তুলছে গেরস্থ ঘরে। সায়ন চৌধুরীর জীবনে তখন একটাই মূল মন্ত্র, ওয়ার্ক, হার্ড ওয়ার্ক। বড় হওয়ার পথে কঠোর পরিশ্রমের কোনো বিকল্প নেই। সে ততদিনে নতুন করে সাজাচ্ছে তার অফিস, ভালো ভালো অফিসার রিক্রুট করছে তার এসপ্ল্যানেড ইস্টের নতুন অফিসে। পূর্ব কলকাতার উপকণ্ঠে অনেকখানি জায়গা নিয়ে তৈরি করেছে ফ্যাক্টরি। প্রতিটি কর্মীকে উৎসাহ দিচ্ছে কাজে, শেখাচ্ছে তার জীবনের মন্ত্র, হার্ড ওয়ার্ক। অনেককাল আগের হ্রদের শিল্পকর্ম দেখতে গিয়ে সায়ন জেনে ফেলেছিল এই বিখ্যাত ভাস্করটির জীবনী। বিশাল দেহী অসুরের মতো চেহারার মানুষটির জীবনেও এই একটি বাণী কাজ করত তার নিঃশ্বাস প্রশ্বাসের সঙ্গে। তার কাছে সেক্রেটারি হিসেবে কাজ করতে এসেছিলেন তরুণ কবি রাইনার মারিয়া রিলকে, যিনি পরবর্তীকালে জার্মান কবিদের অন্যতম পুরোধা হিসেবে খ্যাত। হ্রদা তাকে বলেছিলেন, পরিশ্রম করো, নিরন্তর পরিশ্রম করো। শুধু মেধা থাকলে কেউ বড় হতে পারে না, মেধার সঙ্গে পরিশ্রম মিশিয়েই। সায়নও জানত পৃথিবীর সমস্ত কৃতি মানুষ জীবনে কঠোর পরিশ্রম করেই বড় হয়েছেন। তিনি বিজ্ঞানী হন, লেখক, কবি বা শিল্পী হন, রাষ্ট্রপ্রধান কিংবা ব্যবসায়ী যিনিই হন না কেন, কেউ জাদু বলে রাতারাতি বড় হননি। প্রত্যেক বড় মাপের মানুষের সাফল্যের ইতিহাস খুঁজলে প্রমাণিত হবে তার জীবন কতখানি পরিশ্রম দিয়ে তৈরি। আর আশ্চর্য, সায়নের মেধায়, পরিশ্রমে, উদ্যোগে কয়েক বছরের মধ্যেই তার কোম্পানি ছাড়িয়ে গিয়েছিল বাজারে অন্যান্য কোম্পানিকে। অনেকদিনের পুরনো কোম্পানি লাইম ইন্ডিয়ারও নাভিশ্বাস উঠতে শুরু করেছে ততদিনে। লাইম ইন্ডিয়ার ছোট্টখাট্ট গোলগাল চেহারা চেয়ারম্যান হেমজ্যোতি সিংহ রায় তখন রাগে চুল ছিঁড়ছেন। হঠাৎ কোত্থেকে উড়ে এসে প্যারাডাইস প্রোডাক্টস জুড়ে বসেছে কলকাতার মার্কেটে, ছড়িয়ে পড়েছে জেলায় জেলায়। তাতে ভিন রাজ্যের নামী কোম্পানির প্রোডাক্টও যেমন মার খাচ্ছে, তেমনই সেল ফল করেছে লাইম ইন্ডিয়ারও। হেমজ্যোতি সিংহ রায় তখন ঘন ঘন মিটিং করছেন অফিসে, অনবরত ধমকাচ্ছেন অফিসারদের, চেঁচাচ্ছেন। লাইম ইন্ডিয়ার অবস্থা এখন ভয়ঙ্কর খাদের মুখোমুখি। গত 10 বছরে কোম্পানির টার্নওভার প্রায় অর্ধেক হয়ে এসেছে। প্রতি বছরই 10-15 লক্ষ টাকা লোকসান হচ্ছে। ব্যাংকের ক্রেডিট লিমিট ছাড়িয়ে আরও 12 কোটি টাকার ওভারড্রাফট চলছে। এই মুহূর্তে মিরাকেল কিছু না করতে পারলে কোম্পানির ক্লোজার ঘোষণা করা ছাড়া আর কোনো উপায়ই থাকবে না। আর তার অর্থ এই কয়েক হাজার কর্মচারীর বেকারত্ব। সায়ন তার কোম্পানির কর্মচারীদের মিটিং করে বলছে, লাইম ইন্ডিয়া কিন্তু ঢেলে সাজাচ্ছে তাদের প্রতিষ্ঠান। আমাদের কোম্পানিতে সাফল্য এসেছে বলে একটু রিল্যাক্স করার সময় নেই। আমাদের কাজে সামান্য গাফিলতি হলেই কিন্তু লাইম ইন্ডিয়া আবার জাঁকিয়ে বসবে বাজারে। এখনো পর্যন্ত আমরা তৈরি করেছি শুধু স্নান করার সাবান, এরপর তৈরি করতে চলেছি নতুন এক ধরনের মাইক্রোসিস্টেম ডিটারজেন্ট পাউডার। পাশাপাশি দুটো কোম্পানি থাকলে তাদের মধ্যে এখনো প্রতিযোগিতা লেগেই থাকবে। সায়নের ধারণা তাতে কর্মীদের ভেতরে প্রেরণা যোগাতে সুবিধা হয়। তার কোম্পানি যখন মার্কেট ধরে ফেলেছে, তখন একমাত্র উপায় হলো এই বাজারটা ধরে রাখা, সঙ্গে সঙ্গে বিক্রি আরও বাড়ানোর চেষ্টা করা। মধ্যবিত্ত মানসিকতাও ততদিনে ভালোই পড়ে ফেলেছে সায়ন। মধ্যবিত্ত মানুষ যা চায় তা হলো কম দাম, ভালো প্রোডাক্ট, তবেই বেশি বিক্রি। বেশি বিক্রি মানে বেশি লাভ, বেশি লাভ মানে কোম্পানির বাড়বাড়ন্ত। দি প্যারাডাইস প্রোডাক্টের এমন ভরা সাফল্যের দিনেই সায়নের জীবনে এসেছিল ঐন্দ্রিলার মতো একটি মিষ্টি মেয়ে, প্রায় অলৌকিকের মতো। সেসব প্রায় স্বপ্নের মতো দিন। বিয়ের পর একটা ঘোরের ভেতর দিয়ে দিন কাটত তাদের। কখনো দুজনে রাতের দিকে চলে যেত চৌরঙ্গি পাড়ায় সিনেমা দেখতে। সায়নের আবার পছন্দ কোনো বিদেশি ক্লাসিক ছবি। হলের সবচেয়ে দামি দুটো টিকিট কিনে নিয়ে এসে একান্তে বসত দুজনে। ঐন্দ্রিলার উষ্ণ সান্নিধ্যের মধ্যে ক্লাসিক ছবি দেখার চার্মই আলাদা। আবার কখনো তারা গাড়ি নিয়ে চলে যেত ছোটখাটো আউটিংয়ে, কখনো ব্যান্ডেল চার্চ বা কখনো ডায়মন্ড হারবার,
কখনো কোলাঘাটের নাওপালা কিংবা বনগাঁর পারমাদন ডাকবাংলোয় এক রাত, কখনো আরও অখ্যাত সব জায়গায়। নতুন স্পট খুঁজে বেড়াতেই তার ছিল বেশি আনন্দ। কাকদ্বীপ যাওয়ার পথে নিশ্চিন্তপুর থেকে ডান দিকে বাঁক নিয়ে গঙ্গার চর কিংবা ক্যানিং হয়ে টাপু ডাকবাংলো, এমন অদ্ভুত অদ্ভুত জায়গায় চলে যাওয়াই ছিল তার এক ভারী প্রিয় বিলাসিতা। ঐন্দ্রিলা যতটা পারত তার কথায়, সেবায়, সাহচর্যে ভরিয়ে তুলতে চাইত সায়নের অবসর সময়টুকু। ঐন্দ্রিলাও খুব খুশি হয়েছিল সায়নের মতো যুবককে স্বামী হিসাবে পেয়ে। কখনো তার মনে হতো সায়ন এক বড় মাপের মানুষ, তার নাগাল পাওয়াই ভার। সে পাগলের মতো কাজ করতে ভালোবাসে, নানা রকম বিদেশি বই পড়ে ঘন্টার পর ঘন্টা। তা থেকে হঠাৎ হঠাৎ নতুন সব প্ল্যান পেয়ে যায়। তা হঠাৎ নিবিষ্ট মনে বোঝাতে বসে ঐন্দ্রিলাকে। ঐন্দ্রিলা তার দিকে হা করে তাকিয়ে আছে দেখে কিছুক্ষণ পর নিজেই হেসে বলে, দূর, তোমাকে আমি কি বোঝাতে বসেছি। কাল অফিসে গিয়ে প্রোডাকশন ম্যানেজারকে বোঝাতে হবে এগুলো। এই নতুন ফর্মুলাটা বাজারে ছাড়লে যা হই হই রই রই শুরু হয়ে যাবে না। স্কাই ইজ দ্য লিমিট, মনে মনে স্বপ্নের ঘোরে আওড়াত সে। আকাশ লক্ষ্য করেই দৌড়াচ্ছিল সে। তারপর যখন সাফল্য চূড়া তার প্রায় হাতের মুঠোয়, তখনই ঘটে গেল এই বিরাট অঘটন। হয়তো সেদিন ট্যুরে বিলাসপুরে যাওয়াটাই কাল হয়ে গেল তার জীবনে। বিলাসপুরে যাওয়ার আগের দিন হঠাৎ ঐন্দ্রিলা বলেছিল, খুব যেতে ইচ্ছে করছে তোমার সঙ্গে। সায়ন অবাক হয়ে বলেছিল, বিলাসপুরে? আউটিংয়ের পক্ষে মোটেই তেমন সুখপ্রদ নয়। তাছাড়া এই যাত্রায় আমার একেবারে হ্যারিকেন ট্যুর। 3 তারিখে সকালে পৌঁছবো, 4 তারিখ কাজ সেরে এই বিকেলের ট্রেনেই রওনা দেব। মাঝের কয়েকটা ঘন্টা ঝড়ের মতো ডিস্ট্রিবিউটরদের সঙ্গে শুধু মিটিং আর মিটিং। বরং তার চেয়ে পরের মাসে নেপাল যাওয়ার কথা আছে, তখন হাতে একটু সময় নিয়ে যাব। ওখানে যেও আমার সঙ্গে। নেপাল ইজ ভেরি বিউটিফুল। ঐন্দ্রিলা হেসে বলেছিল, ঠিক তো? পজিটিভলি। সায়ন ঐন্দ্রিলাকে কাছে টেনে জড়িয়ে ধরেছিল। বিলাসপুরে গিয়ে শুধু শুধু বোর হওয়ার কোনো মানে হয় না। বিলাসপুরে ভাগ্যিস নিয়ে যায়নি ঐন্দ্রিলাকে। পৌঁছে দেখেছিল সেখানে হৈ হৈ কাণ্ড। রেলওয়ে মিনিস্টার পরদিন বিলাসপুরে মিটিং করতে আসবেন বলে কোনো হোটেল, গেস্ট হাউস ফাঁকা ছিল না। নিরাপত্তা কর্মী থেকে শুরু করে এক রাশ ভিআইপিতে ভরে গিয়েছে শহর। সবার জন্য থাকার ব্যবস্থা করতে আগেভাগে সমস্ত জায়গা বুক করে ফেলেছিল প্রশাসন। সায়নকে উঠতে হয়েছিল একটি 3য় শ্রেণীর হোটেলে। বেশি রাতের দিকে জল পাওয়া যায় না, এমন অব্যবস্থা হোটেলটায়। তখন মনে হয়েছিল ভাগ্যিস নিয়ে যায়নি ঐন্দ্রিলাকে। এখন মনে হচ্ছে হয়তো নিয়ে গেলেই ভালো হতো। তাতে সাময়িকভাবে ঐন্দ্রিলার কিছু অসুবিধা হতো ঠিকই, কিন্তু তার জীবনটা শেষ হয়ে যেত না এভাবে। আর সায়নের জীবনেও নেমে আসতো না এমন নিশ্ছিদ্র অন্ধকার। এখন চোখ তুললেই দেখতে পাচ্ছে চারিদিকে বিদ্রুপের শানিত ছুরি, অভিযোগের উদ্যত আঙ্গুল। আজ ইন্সপেক্টরের ঘর থেকে বেরোতেই সেই তর্জনী আরও তীক্ষ্ণ হলো। বাইরে অপেক্ষা করছে আরও কয়েকজন লোক, বোধহয় সাংবাদিক হবে। সায়ন বেরোতেই তারা প্রায় হামলে পড়ল তার ওপর। তবু যা হোক, কোনো ফটোগ্রাফার নেই দেখে নিশ্চিন্ত হয়। তার এই কালচে ধরা খোঁচা খোঁচা দাড়িশুদ্ধ পুরোটে মুখ সভ্য জগতের মানুষ আর দেখুক সে চায় না। সাংবাদিকদের কোনো ক্রমে এড়িয়ে সে বেরিয়ে এলো ঘর থেকে। কিন্তু কে বাইরে অপেক্ষা করে আছে তার জন্য? একজন যুবতী। নিশ্চয়ই এ নিয়ে কালকে সংবাদপত্রে আরও অনেক খবর লেখা হবে রসলো করে, ব্যঙ্গ বিদ্রুপ মিশিয়ে। কিন্তু কোনো যুবতী কেনই বা আসবে তার জন্য, খুনি বলে অভিহিত হওয়া একজন মানুষের কাছে? বাইরে বেরিয়ে যাকে দেখল তাকে দেখার জন্য কিন্তু বিন্দুমাত্র প্রস্তুত ছিল না সায়ন। যে হাহাকার শূন্যতা গত 4 দিন ধরে তার ভেতরে তীব্র হয়ে সূচ ফোটাচ্ছিল, তার তীব্রতর হয়ে ঘিরে ধরল তার শরীর। অসহায় কণ্ঠে বলল, গার্গী, তুমি? বাইরের অপেক্ষারত গার্গীর চোখে তখন এক তীক্ষ্ণ ক্রুদ্ধ চাউনি। তার খর দৃষ্টি দিয়ে সে যেন সেই মুহূর্তে ফালাফালা করে ছিঁড়ে ফেলবে সায়নকে। সে দৃষ্টির সামনে পড়ে সায়ন কেঁপে উঠল। এক বিদুষী, বুদ্ধিমতী, শানিত চেহারা যুবতীর বিদ্রুপ মেশানো ঘৃণা ও আক্রোশের মুখোমুখি হলে আত্মগ্লানি কি তীব্র হয়ে দেখা দেয় তা
তা এই মুহূর্তে সায়ন ছাড়া আর কেউ জানল না। গার্গী, তুমি, এই শব্দ দুটি ছাড়া আর কিছুই বেরোলো না সায়নের মুখ থেকে। তার উত্তরে গার্গী অদ্ভুতভাবে হাসল। সে হাসি প্রায় কান্নারই মতো। বলল, কখনো কোনো খুনিকে নিজের চোখে দেখিনি কিনা, তাই দেখতে এলাম। খুব পরিচিত আর প্রিয় একজন মানুষকে, যে কিনা মার্ডারার, নিজের বউকে খুন করেছে। সায়ন স্তম্ভিত, ঝাপসা চোখে তাকিয়ে থাকে গার্গীর দিকে। গার্গী তখনও তার হুল ফুটিয়ে চলেছে। সত্যি, এমন ভান করছেন যেন আপনি কিছুই জানেন না, যেন আপনাকে শুধু শুধু ধরে এনেছে পুলিশ। সায়নের কান তখন ঝাঝা করছে। একটু সময় নিল নিজেকে সামলাতে। তারপর বলতে পারল, গার্গী, তুমিও তাই বললে? শুধু আমি কেন? গার্গী মুখ বাঁকিয়ে হাসল। সে হাসির ঝাঁজ সায়নের গোটা ভেতরটাকে পুড়িয়ে দিয়ে গেল। শুধু আমি কেন, গোটা দেশের মানুষ বলছে তাই। আপনি বোধহয় এই কদিন খবরের কাগজ পড়েননি, পড়লেই বুঝতে পারতেন। তারপর আবার শব্দ করে হাসল গার্গী, বোধহয় পাগলের মতোই। বলল, এমন অনেক কথাও লিখেছে যা আমিও আপনার সম্পর্কে জানতাম না। ছি ছি, শুধু খবরের কাগজ পড়েই এমন ধারণা করলে? সায়ন দু হাতে মুখ রাখে। না ভাবার মতো তো কিছু নেই, সবই তো মিলে যাচ্ছে 2 আর 2 4-এর মতো। ব্যাপারটা আমি আর ভাবতে পারছি না। এতদিন মিশেছি আপনার সঙ্গে, কখনো বুঝতে পারিনি আপনি এরকম, এত নিষ্ঠুর, এত ভয়ঙ্কর। গার্গীকে কখনো এমন ক্রুদ্ধ হতে দেখেনি সায়ন। বিদুষী গার্গী বরাবরই ভারী ঠান্ডা স্বভাবে, যে কোনো বিষয়ের গভীরে ঢুকে যেতে পারে দ্রুত, যে কোনো পরিস্থিতির মোকাবিলা করে তার শানিত বুদ্ধি দিয়ে। 5 ফুট 4 ইঞ্চি উচ্চতার গার্গী মুখার্জি তার ঝকঝকে শানিত চাউনি দিয়েই বুঝিয়ে দিত সে অন্যের চেয়ে স্বাতন্ত্র্য। আজ সেই গার্গীর 2 চোখে ক্ষোভের আগুন। আর সে আগুন, সায়ন মনে মনে ভাবল, তেমন অপ্রত্যাশিতও নয়। ঐন্দ্রিলাকে হারিয়ে সায়নের বুকের ভেতর যে হাহাকার, গার্গীর মনেও তেমনই শূন্যতা। ক্রুদ্ধ হয়ে ওঠাটাই তার পক্ষে স্বাভাবিক, কারণ ঐন্দ্রিলা নামী সুন্দরী নিষ্পাপ তরুণীটিকে সায়নের জীবনে এনে দিয়েছিল এই গার্গী, জুবলি পার্কের গার্গী মুখার্জি। সায়নকে দোষী সাব্যস্ত করে গার্গী যখন কথার চাবুকে তাকে ক্ষতবিক্ষত করে তুলছে, তার মুখের দিকে অসহায় নিষ্পলক চোখে তাকিয়ে থাকে সায়ন। যতবার সে আত্মপক্ষ সমর্থন করতে চাইল, গার্গীর বিদ্রূপ হিংস্র চাহনি তাকে ভাসিয়ে নিয়ে গেল ছড়ানো ছিটানো বোল্ডারে আছাড় মারতে মারতে। তার কোনো কথাই গার্গীর কাছে আজ বিশ্বাসযোগ্য নয়। অথচ কি আশ্চর্য, গার্গীর সঙ্গে সায়নের এত কালের সম্পর্ক। ফ্রিল্যান্স সাংবাদিক হয়েই কবে যেন একদিন সে এসেছিল তার জীবনে। তারপর প্রধানত তারই উদ্যোগে দিনে দিনে ঘনিষ্ঠতা বেড়েছে দুজনের মধ্যে। ঐন্দ্রিলা আসার পর আরও। ঐন্দ্রিলাকে এই কবছর যতটুকু চিনেছে সায়ন, গার্গীকেও জেনেছে ক্রমশ। কিন্তু এতদিনে সেই গার্গী আর আজকের গার্গী এক নয়। শিক্ষিত বুদ্ধিমতী মেয়ে ভিন্ন পরিস্থিতিতে আজ এক অন্য ভূমিকায়। তার প্রবল ক্রোধের সামনে সহসা বিমূঢ় হয়ে গেল সায়ন। সমস্ত পৃথিবী যখন সায়নের বিরুদ্ধে, তখন একমাত্র গার্গী তাকে বুঝতে পারবে মনে মনে এমন আশা করেছিল। এখানে বহু জটিল পরিস্থিতি এর আগে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে সহজ সরল করে তুলেছে গার্গী। তার তাৎক্ষণিক বুদ্ধি থেকে সায়ন নিজেই কতবার অবাক হয়েছে। গার্গীকে কনগ্রাটস জানিয়ে বলেছে, হ্যাটস অফ মিস ইন্টেলিজেন্ট, তোমার অঙ্ক পাড়া বুদ্ধিটা কতভাবেই না কাজে লাগাচ্ছ। গার্গী অবশ্য জানে না অঙ্ক পড়েই তার বুদ্ধি এমন শানিত হয়েছে কিনা। বিশ্ববিদ্যালয়ে এককালে বিশুদ্ধ গণিতের ছাত্রী ছিল গার্গী, কিন্তু সে সময় নিজের পঠিত বিষয় নয়, সম্পূর্ণ অন্য একটা এক্সট্রা কারিকুলার মেধায় সে অসাধারণ কৃতিত্ব দেখিয়েছিল। হঠাৎই অ্যাডভেঞ্চারিস্টের মতো বিশ্ববিদ্যালয়ের ডিবেট কম্পিটিশনের নাম দিয়েছিল সেবার। ডিবেটের বিষয়বস্তু ছিল ভারতীয় গণতন্ত্রই বিশ্বের সর্ববৃহৎ গণতন্ত্র। বিষয়টির পক্ষে এমন চমৎকার সব যুক্তিজাল বিস্তার করেছিল যে বিচারকেরা এক বাক্যে তাকেই প্রথম হিসাবে নির্বাচিত করেছিলেন। গার্গী মুখার্জি রাতারাতি বিখ্যাত হয়ে পড়েছিল বিশ্ববিদ্যালয় চত্বরে।
তার কৃতিত্বে মুগ্ধ হয়ে তার ক্লাসের বন্ধুবান্ধবীরা একদিন বিশুদ্ধ গণিতের ক্লাসে বেশ ঘটা করে সম্বর্ধনা দিয়েছিল তাকে। কিছু স্তুতি, সবাইকার উচ্ছ্বাসিত চাউনি আর ফুলের তোড়ার ভেতরে সে অভিভূত হয়েছিল সারাটা দিন। ডিবেটের মঞ্চে যা যা বলেছিল আবার শোনাতে হলো ক্লাসের সবাইকে। গার্গীর চমৎকার বক্তৃতা শুনে ইউনিয়নের ছেলেরা তাকে ধরেছিল তাদের দলের হয়ে ইউনিয়নের নির্বাচনে দাঁড়াতে হবে, কিন্তু রাজনীতি তার অভীষ্ট বিষয় নয়, তাই বেশ কায়দা করে এড়িয়ে গিয়েছিল নাছোড়বান্দাদের। বরং তার প্রিয় বিষয় ছিল দেশ, কাল ও সময়। সে পড়তে ভালোবাসে ইতিহাস, সমাজবিজ্ঞান। বিশুদ্ধ গণিতের ক্লাসে আইনস্টাইনের টাইম অ্যান্ড স্পেস থিওরি নিয়ে আলোচনার সময় বান্ধবীদের বলতো, দেখ কত বছর আগে ভদ্রলোক জন্মে আমাদের পৃথিবীকে এই কয়েক শতাব্দী এগিয়ে দিয়ে গেছেন। যদি তখন না জন্মে এই বিংশ শতাব্দীর শেষে জন্মাতেন, তাহলে হয়তো আরও কয়েকশো বছর এগিয়ে দিয়ে যেতে পারতেন আমাদের। এখন রিসার্চ করার কত বেশি সুযোগ, কত বেশি উপকরণ। ভর্তি হবার পর প্রথম গার্গী ভাবত যে গণিতের অধ্যাপিকা বা শিক্ষিকা হবে। পরে হঠাৎ বদলে ফেলল তার মত। পরীক্ষান্তে যখন তার বন্ধু বান্ধবীরা কলেজে শিক্ষকতার চাকরি খুঁজছে, একটা ভ্যাকেন্সির খবর কাগজে প্রকাশিত হলে সবাই মিলে একসঙ্গে দরখাস্ত নিয়ে ঝাঁপিয়ে পড়ছে, তখন গার্গী একেবারেই সেদিকে গেল না। সে তখন কলকাতার বিভিন্ন এলাকায়, অলিতে গলিতে, বস্তিতে, বড় রাস্তায় ঘুরে ঘুরে বিচিত্র সব পরিবেশ, ঘটনা, চরিত্র খুঁজে বেড়াচ্ছে। যা কিছু তার চোখে অদ্ভুত ঠেকছে কিংবা অভাবনীয় অথবা অভিনব কিছু, অমনি তাই নিয়ে স্টোরি তৈরি করছে, তারপর হানা দিচ্ছে কোনো সংবাদপত্রের অফিসে। খুব অল্প দিনের মধ্যেই সে পরিচিত হয়ে উঠল একজন ফ্রিল্যান্স সাংবাদিক হিসাবে। বাড়িতে তার দাদা বৌদি কেউই চায়নি গার্গী এরকম টোটো করে ঘুরে ঘুরে সংবাদ সংগ্রহ করুক। দাদা সুশোভন মুখার্জি বলেছিলেন কোনো কলেজের অধ্যাপিকা হওয়া অনেক বেশি সম্মানের, আর বৌদি অনমিত্রা মুখ বাঁকিয়ে ঠোঁট টিপে হেসেছিলেন। মা, শেষ পর্যন্ত রিপোর্টার? মেয়েদের এরকম মদ্দাগিরি করা কি চলে? কেন নয়? গার্গী প্রতিবাদ করেছিল। সাংবাদিকতার মধ্যে যা রোমান্স আছে ভাবতেও পারবে না বৌদি। প্রতিটি ঘটনাই নতুন আর অভিনব বলে মনে হবে। সেসব সূত্র থেকে স্টোরি তৈরি করতে যা থ্রিল না, তার পাশে কলেজে পড়ানোটা আমার কাছে একঘেয়েমি মনে হয়। একই অঙ্ক বছরের পর বছর ছাত্রছাত্রীদের বোঝাতে হবে, 2-3 বছর পর সেই থোড়বড়ি খাড়া আর খাড়া বড়ি। সংবাদের পেছনে দৌড়তে গিয়ে সে একবার আবিষ্কার করেছিল লেকটাউন এলাকায় এক অনাথ আশ্রম। এক ভদ্রলোক স্রেফ নিজের টাকায় 15 অনাথ বালককে মানুষ করছেন। ইচ্ছে করেই কোনো সরকারি সাহায্যের জন্য প্রার্থনা জানাননি। সরকারি অফিসে গেলেই সেখানকার কেরানি বাবুরা মনে করবে লোকটা নির্ঘাত চোর। তাই একক প্রচেষ্টাতেই ছেলেগুলোকে মানুষ করতে গিয়ে নিজে আর বিয়েই করে উঠতে পারেননি। এইভাবে খুঁজতে খুঁজতে সে একবার দেখা পেয়েছিল কেষ্টপুর এলাকার এক বস্তির কিশোরকে, যে সকাল বিকাল রিক্সা চালিয়ে জোগাড় করে তার স্কুলের বেতন আর পরিবারের ভরণ পোষণও। সেই স্টোরিটিও দারুণ প্রশংসা পেয়েছিল। ঠিক একইভাবে তার সঙ্গে একদিন আলাপ হয়ে গিয়েছিল ভিআইপি রোডের কাছাকাছি এক ঝকঝকে ফ্যাক্টরির মালিক সায়ন চৌধুরীর। ফ্যাক্টরিটা ঘুরে ঘুরে দেখে আশ্চর্য হয়ে বলেছিল, স্ট্রেঞ্জ, একটি বাঙালি প্রতিষ্ঠানের এহেনে অভানীয় বলবোলাও, যেখানে 99.99% বাঙালি সন্তান ব্যবসার নাম শুনলেই আটকে ওঠে, সেখানে এরকম একটা লাভজনক সংস্থা করে ফেলাটা নিঃসন্দেহে উল্লেখযোগ্য ঘটনা। সংবাদপত্রে এ ধরনের খবরেরই প্রাধান্য পাওয়া উচিত। সায়ন হেসে বলেছিল, মানুষ কিন্তু মৃত্যুর খবরে বেশি ইন্টারেস্টেড, জীবনের খবরে নয়। সংবাদপত্র মানুষের টেস্ট বুঝে কোথায় প্লেন ক্র্যাশ হলো, কোথায় গোলমাল বা ফায়ারিং হলো, কোথায় কটা খুন হলো, সেগুলিকেই লিড নিউজ করে। তবে সায়নের ফ্যাক্টরি স্টোরিটা সংবাদপত্রের 3য় পৃষ্ঠায় বেশ ভালো পজিশনেই ছাপতে পেরেছিল গার্গী। বেশ প্রশংসাও জুটেছিল পাঠক পাঠিকাদের চিঠি থেকে। হয়তো এই কারণেই সায়নের সঙ্গে তার সম্পর্ক একেবারে শেষ হয়ে যায়নি। কখনো কাজের ফাঁকে ফুরসত পেলে চলে গেছে এসপ্ল্যানেড ইস্টের একটা ছোট্ট গলিতে নতুন 6তলা বাড়ির 3rd ফ্লোরে সায়নের অফিসে। সায়নের পরিকল্পনা, তার উচ্চাকাঙ্ক্ষা, তার কর্মপদ্ধতি দেখে আশ্চর্য হয়েছে।
বারবার মুগ্ধ হয়ে বলেছে, ফ্যান্টাস্টিক। কত রকম নতুন ডিজাইনের গন্ধওয়ালা সাবান তৈরি হচ্ছে তার ফ্যাক্টরিতে, সবই সায়নের আবিষ্কৃত নিজস্ব ফর্মুলায়। সে সাবান চমৎকার প্যাকিংয়ে পৌঁছে যাচ্ছে কলকাতায়, জেলাগুলিতে, এমনকি ভিন রাজ্যের দোকানে দোকানে, সেখান থেকে গৃহস্থের বাড়িতে। একদিন সায়নের চেম্বারে বসে কথা বলতে বলতে সে হঠাৎ জেনে গেল সায়ন এখনো ব্যাচেলার। শুনে চমৎকৃত হয়ে বলেছে, তাই নাকি? তাহলে আপনার জন্য একটি পাত্রী তো দেখতেই হয়। সায়ন হো হো করে হেসে বলেছে, তাই নাকি? তা পাত্রীটি কে? আপনি নাকি? গার্গী বিব্রত হয়ে বলেছে, আগে না, আমার আপাতত বিয়ে করার কোনো ইচ্ছে নেই, সময়ও নেই। তবে আরও ভালো পাত্রী, আমার চেয়ে ঢের ঢের ভালো। সায়ন বড় বড় চোখ তুলে তাকিয়েছে। সত্যি অবাক করে দিলেন। তা কে সেই পাত্রী? ঐন্দ্রিলা, সম্পর্কে আমার মাস্তুতো দিদি হলেও আমরা দুজনে বন্ধুও বলতে পারেন। আমার মেশো ব্যারিস্টার সমর ভট্টাচার্য তার একমাত্র কন্যার জন্য ফ্র্যান্টিক্যালি পাত্র খুঁজে বেড়াচ্ছেন, একজন চরিত্রবান সুপুরুষ যুবক। মাই গড, এত কোয়ালিফিকেশন তো আমার নেই। আপনাকে অন্য পাত্র দেখতে হবে। হুম, আমি কিন্তু ইয়ার্কি করছি না। দেখবেন সে একদম রাজকন্যা। রুমকা, মানে ওই ঐন্দ্রিলা যদিও আমার থেকে 7 মাসের বড়, তবু একই ইয়ারে পাশ করেছি আমরা। কিন্তু পিওর ম্যাথস পড়ে আমার মতো সে ড্রাই হয়ে যায়নি। ফিলোসফিতে এমএ করেছে, বেশ দার্শনিক দার্শনিক চোখ, আর ভীষণ রোমান্টিকও। তারপরই গার্গী একদিন ঐন্দ্রিলার সঙ্গে আলাপ করিয়ে দিয়েছিল সায়নের। আলাপ পর্বের শুরু ভবানীপুরের এক রেস্তোরাঁয়। ছোট্ট রেস্তোরাঁটির পর্দাঘেরা কেবিনের ভেতরে বসে মোগলাই পরোটা আর চিকেনের অর্ডার দিয়েছিল গার্গী। তারপর সায়নের দিকে তাকিয়ে হাসতে হাসতে বলেছিল, দেখুন তো পছন্দ হয় কিনা। ঐন্দ্রিলা এইসব ষড়যন্ত্রের কিছুই জানত না। হঠাৎই রেস্তোরাঁয় এসে একজন অপরিচিত যুবককে দেখে অবাক হয়ে গিয়েছিল। তার উপর গার্গীর দেখুন তো পছন্দ হয় কিনা শুনে হতচকিত, লজ্জায় আরক্ত হয়ে বলেছিল, যা মিতুন, এসব কি? আর সায়ন মনে মনে ঘাড় নেড়েছিল, রাজকন্যাই বটে। ঐন্দ্রিলা খুবই সুন্দরী। সুন্দরী নারী বলতে একজন পুরুষ ঠিক যেরকম কল্পনা করে নিতে পারে, ঐন্দ্রিলা ঠিক সেই রকম। বারবার চোরা চোখে তাকিয়েও ছিল। ঐন্দ্রিলা যেন তুলি দিয়ে আঁকা মুখখানা। গার্গী পরে ফিসফিস করে বলেছিল, কি মশাই, মাথা ঘুরে গেল নাকি? তা একটু ঘুরেছে বই কি, তবে অন্য কোনো মেয়ে যে তার পুরুষ বন্ধুর সঙ্গে অন্য এক সুন্দরী মেয়ের আলাপ করিয়ে দেয়, তাই প্রথম জানলাম। এটাই আমার কাছে ভারী আশ্চর্য লাগছে। কিন্তু এখন আর শুধু বন্ধু নয়, জামাইবাবু হয়ে যাবেন খুব শিগগিরই। তবু প্রায় 1 বছর সময় নিয়েছিল সায়ন বিয়ের পিঁড়িতে বসতে। এই 1 বছরে সেও ঐন্দ্রিলা পরস্পরকে আবিষ্কার করেছিল, চেনা জানা পরিধিকে একটু বাড়িয়ে নিয়েছিল। যতটুকু পর্যন্ত মিশলে শালীনতা বজায় থাকে, সে পর্যন্ত ঐন্দ্রিলা মিশেছিল সায়নের সঙ্গে। তার ভালোবাসা ছিল বিশাল একটা সায়রের মতো, তার টলটলে জলে ডুবে মরতেও সাজ যায়। বিয়ের পর সায়ন বুঝেছিল সেই সায়র সত্যিই কত গভীর। তখন দিনগুলো ছিল যেন পাখা মেলে উড়ে যাওয়ার জন্য। তখন তাতে দুজনের মধ্যে কখনো গার্গীও এসে জুটত, বলতো, দিদি রাগ করিস নে, তোর কর্তার সঙ্গে গল্প করতে আমার ভীষণ ভালো লাগে। আসলে সায়ন সত্যিই এক সজীব প্রাণবন্ত টকবগে যুবক। তার মেধার সামনে দাঁড়িয়ে বিস্মিত হয়ে যেত গার্গী। 20 শতাব্দীর শেষ পর্বে বাস করেও তার ভাবনায়, শিক্ষায়, মেধায় তাকে প্রায় 21 শতাব্দীর মানুষ বলে মনে হতো। তার মনে হাজারো স্বপ্ন, হাজারো পরিকল্পনা। কথা প্রসঙ্গে প্রায়ই বলতো, প্যারাডাইজ প্রোডাক্টস দাঁড়িয়ে গেলে আরও ডাইভার্সিফিকেশনের কথা ভাবতে হবে, নতুন নতুন প্রজেক্টের কাজ হাতে নিতে হবে। এক জায়গায় দাঁড়িয়ে থাকলে বিজনেস ফ্লারিশ করবে না। গার্গী তাদের সঙ্গে শুধু আড্ডাই দিত না, তাদের সঙ্গী হয়ে চলে যেত আউটিংয়ে, চমৎকার ছবির মতো কত জায়গায়। 2 বছর এমনই সব আশ্চর্য অভিজ্ঞতায় কেটে গেছে। সেই গার্গী যখন হঠাৎ টেলিফোন পেল ঐন্দ্রিলা আর নেই, সে মাথা ঝাঁকিয়ে চিৎকার করে উঠেছিল,
ইম্পসিবল, এ হতে পারে না। কিন্তু তাই। আর সায়ন, শুধু একা সায়ন নয়, তার মা ভাই সবাই মিলে। গার্গী বিস্ময়ে স্তব্ধ, বেবাক হয়ে গিয়েছিল। তার চেয়ে মাত্র 7 মাসের বড় এই দিদিটা যে তার ভারী আদরের, ভারী প্রিয় ছিল। ঐন্দ্রিলা যে শুধু তার দিদিই ছিল না, একই সঙ্গে বান্ধবীও ছিল, তার অফুরন্ত প্রাণশক্তির প্রেরণা। যখনই গার্গী কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত দিয়েছে, নতুন কোনো স্টোরির গন্ধ পেলে ঝাঁপিয়ে পড়েছে, প্রায় তা নিয়ে আলোচনায় বসত ঐন্দ্রিলার সঙ্গে। মাঝে মধ্যে এমন চমৎকার সব পয়েন্টস বেরিয়ে আসতো সেই আলোচনার ভেতর থেকে যে গার্গীর কোনো অসুবিধাই হতো না লেখাটা সাদা পৃষ্ঠার ওপর নামিয়ে ফেলতে। সেই ঐন্দ্রিলা আর নেই তা ভাবতেই পারছিল না গার্গী। নিজেকে ভীষণ অপরাধী লেগেছিল ঐন্দ্রিলার বাবা মার কথা ভেবে। রুমকা যে তার বাবা মায়ের একমাত্র সন্তান। ঘটনাটা শোনার পর তারা সুস্থ আছেন কিনা তা ভাবতে গিয়েই শরীর হিম হয়ে যাচ্ছিল তার। রুমকার বাবা সমর ভট্টাচার্যের হৃদযন্ত্রের অনেকদিন আগেই গোলযোগ ধরা পড়েছে। তার মাও কিছুদিন হলো বাতের ব্যথায় প্রায় শয্যাশায়ী। এহেন অবস্থায় দুজন মানুষের একমাত্র হৃৎপিণ্ড, তাদের একমাত্র আদরের কন্যার এহেন দুঃসংবাদে কাউকে আর ধরে রাখা যাবে কিনা সন্দেহ। খবর পাওয়ার পর থেকে এই 2 দিন বাড়ি থেকে বেরোতে পারেনি গার্গী। শোকে, দুঃখে, ক্রোধে, আক্রোশে একা একা ফুঁসেছে নিজের ঘরের ভেতরে। শক্তি সঞ্চয় করেছে সায়নের মুখোমুখি হওয়ার। কিন্তু প্রতিদিনকার খবরের কাগজে এমন সব বিশ্রী ইঙ্গিত করা হয়েছে সায়নের প্রতি যে তা পড়ার পর প্রতিনিয়ত ঘৃণায় কুঁচকে উঠেছে তার মুখ। এই সায়নকে তাহলে সে এতদিন চিনতে পারেনি। সায়নের চরিত্র এত জঘন্য, এমন নীচ। যে কটা দিন সায়ন হাজতে ছিল তার কাছে যাওয়ার মতো মানসিকতাই ছিল না গার্গীর। কিন্তু যখন শুনল আদালত থেকে তার জামিন হয়েছে, তখন মনে হলো সে যাবে। শুধু সায়নের মুখোমুখি হয়ে সে জানতে চাইবে কেন কেন সায়ন এমন জঘন্য নৃশংস পৈশাচিক কাজ করেছে। তাই অনেক শক্তি সঞ্চয় করে গিয়েছিল সে। রাগে নীল হয়ে অপেক্ষা করেছে দীর্ঘক্ষণ। কিন্তু সায়ন যখন তার 4 দিনের ক্লান্ত একমুখ দাড়ি আর বিপর্যস্ত ফালাফালা মন নিয়ে থানার বাইরে বেরিয়ে এলো, তার চেহারা দেখে বেশ একটু অবাকই হলো গার্গী। সমস্ত সংবাদপত্র, তাবৎ প্রশাসন, লক্ষ লক্ষ শহরবাসীর আলোচনার ও আকর্ষণের কেন্দ্রবিন্দু যে পুরুষটি, তার এমন ঝড় খাওয়া চেহারা দেখে যেন চেনাই যায় না তাকে। সায়নের সেই স্মার্ট তুখর চেহারার ব্যক্তিত্ব কদিনের মধ্যেই কেউ যেন এক পোঁচ কালি মাখিয়ে স্নান করিয়ে দিয়েছে। যেন মানুষ নয়, একটি মৃতপ্রায় কাঠামো। সেই চোখের দীপ্তি কোথায় মিলিয়ে গেছে, কোথায় হারিয়ে গেছে হাঁটা চলার ঋজু ভঙ্গি। গার্গীকে যেন চিনতেই পারল না প্রথমটা, এমন উদাসীন ঝাপসা তার 2 চোখ। পুলিশের নজর, সাংবাদিকের জিজ্ঞাসাবাদ পেরিয়ে দুজনে ততক্ষণে হাঁটতে হাঁটতে চলে এসেছে অনেকখানি। হঠাৎ দাঁড়িয়ে পড়ে গার্গী জিজ্ঞেস করল, কোথায় যাবেন? বাড়িতেই তো? বাড়িতে? বাড়িতেই তো যেতে হবে। এই চেহারা নিয়ে আর কোথাও যাওয়া যাবে না। সায়ন অস্ফুট কণ্ঠে বিড়বিড় করে, কিন্তু ও বাড়িতে কিভাবে যে যাব তাও তো ভেবে পাচ্ছি না। গার্গী ভ্রুক্ষেপ না করে বলল, তাহলে একটা ট্যাক্সি ডাকি। ট্যাক্সি? সায়ন থমকে দাঁড়ায়। বাড়ি যাওয়ার কথা ভাবার সঙ্গে সঙ্গে তার মনের ভেতরে একসঙ্গে অনেকগুলো ছবি হুড়মুড় করে ভেসে উঠল। এ কদিন তবু বাড়ি থেকে অনেক দূরে এক নরকের মধ্যে বাস করেছে। এখন মনে হচ্ছে তা বুঝি বাড়ি ফেরার চেয়েও ভালো ছিল। গত 2 বছর যে ভরভরন্ত বাড়িতে বাস করেছে, সেখানে এই মুহূর্তে কিভাবে ফিরবে ভাবতেই তার মাথায় এক অসম্ভব শূন্যতা। দুরন্ত একটা হাহাকার বোধ তাকে দাপিয়ে তাড়া করে এলো। এখন বাড়ি ফিরলে আগের মতো একমুখ হাসি নিয়ে তাকে দরজা খুলে দেওয়ার মতো কেউ নেই। পরিবর্তে শূন্য ঘরের ভেতরে একটা হতাশা, একটা আতঙ্ক, এক রাস হাহা শূন্যতা। কি ভাবছেন? শিগগির ডিসিশন নিন, নইলে রাস্তায় ভিড় জমে যাবে। আপনি তো এখন কলকাতার একজন ভিআইপি। হঠাৎ এক রাত্রিরের ঘটনায় আপনি রাতারাতি এমন ইম্পর্টেন্ট পার্সোনালিটি হয়ে উঠেছেন যা আরও 30 বছর প্যারাডাইজ প্রোডাক্ট চালিয়েও হতে পারতেন না।
গার্গী কেমন হিসিস করে বলে উঠল, পেছনে কিছু সাংবাদিক ফলো করে আসছে বলে মনে হচ্ছে। কালকের কাগজে আমাকে জড়িয়েও কিছু রসালো খবর নিশ্চয়ই ছাপবে ওরা। তবু এই রিস্কটুকু নিয়েছি শুধু আপনার কথা ভেবে। গার্গীর কণ্ঠস্বর হঠাৎই যেন রুদ্ধ হয়ে এলো। সায়নের দিক থেকে এক লহমা ফিরিয়ে নিল মুখটা। বোধহয় মুহূর্তে সামলে নিল নিজেকে। তারপর বলল, ট্যাক্সিটা কি? ডাকো। মিনিট 7 চেষ্টায় একটা ট্যাক্সি পেয়ে গেল ওরা। তার আগে অন্তত 2টো ট্যাক্সি রিফিউজ করেছে ওদের। প্রথমটি এত স্বল্প দূরত্বে যেতে চায়নি, দ্বিতীয়টি তখন উল্টো দিকের প্যাসেঞ্জার খুঁজছে। গার্গীও ট্যাক্সিতে উঠে বসলো। উঠেই বলল, আমি আপনাকে গেটে নামিয়ে দিয়েই চলে আসব। ও বাড়িতে যাবার মতো মানসিকতা আর নেই আমার, যাবও না কোনোদিন। সায়ন বললও না চলো গার্গী, অথচ আগে হলে নিশ্চিত ছাড়তো না ওকে। বলতো, চলো, রুমকা দারুণ খুশি হবে তোমাকে দেখলে। আজকের মেনুতে নতুন একটা আইটেম করার কথা। নতুন কোনো আইটেম করলেই প্রথমে বলে, মিথুনকে খবর দিতে পারলে বেশ হতো। মিথুন গাজরের হালুয়া খেতে দারুণ ভালোবাসে, কিংবা তেলকই খুব পছন্দ করে মিথুন। একটা ফোন করো না ওকে। আজ বলল না, বলবেই বা কি করে? মিথুনকে আজ কার কাছে নিয়ে যাবে সায়ন? সেই মানুষটাই যখন পৃথিবী ছেড়ে চলে গেছে। আত্মপক্ষ সমর্থনের জন্য আমার কিছুই বলার নেই গার্গী। অন্তত তোমাকে বলি, সংবাদপত্র যাই লিখুক, পুলিশের লোক যাই বলুক, তুমি অন্তত আমাকে দোষারোপ করো না। আমি সত্যিই খুনি নই। ট্যাক্সি ততক্ষণে এসে দাঁড়িয়েছে শরৎ বোস রোডের ব্লু ওয়ান্ডারের সামনে। বাড়ির গেটের কাছে সায়ন নেমে দাঁড়াতেই গার্গী আর তার দিকে তাকালো না। ট্যাক্সিওয়ালাকে বলল, চলুন। বিমুখ সায়নকে থমথমে বাড়ির সামনে দাঁড় করিয়ে রেখে হুশ করে বেরিয়ে গেল ট্যাক্সিটা। একবারও ভাবল না ঐন্দ্রিলাবিহীন এই ফ্ল্যাটের ভেতরে কি করে ঢুকবে সায়ন। শেষ করলাম শ্রী তপন বন্দ্যোপাধ্যায়ের একটি উপন্যাস, ঈর্ষার সবুজ চোখের প্রথম পর্ব। সকলে খুব ভালো থাকবেন। গল্প শোনার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।